টার্গেট নেক্সট ইউনিভার্সিটি কোর্সে সকলকে হচ্ছে গিয়ে স্বাগত। আজকে আমাদের যে টার্গেট নেক্সট ইউনিভার্সিটি যে কোর্সটা আছে সেই কোর্সের ভিতরে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যে আছে সেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আপনার ডি ইউনিটের জন্য আমরা একটা বাংলা ক্লাস নিব আর কি। তো বা আমাদের হচ্ছে পেইড ব্যাচে অনেকে হইতেছে গিয়ে কি আমাদের লাইভ ক্লাসে আছে, তো আমরা চাইলাম যে যাতে যারা স্টুডেন্ট আছে তাদের জন্য আমরা একটু লাইভেও দিই। তো যারা আপনারা পেইড ব্যাচে আছেন, যারা কোনো কিছু যদি বুঝতে সমস্যা হয় আপনারা আনমিউট করে আমাদের সাথে কথা বলবেন, আর যারা আমাদের ফেসবুক লাইভে আছেন তারা একটু ক্লাসটা শেয়ার করে দিবেন এবং বন্ধু বান্ধবদের মেনশন করে দিবেন। আমাদের এই ক্লাসটা পরবর্তী সময় যদি আবার কেউ দেখতে চান তাহলে ডিউডিমার্সের যে ইউটিউব চ্যানেল আছে সেই ইউটিউব চ্যানেলে আপনারা যা একটু দেখতে পারবেন। ডিউডিমার্সের ইউটিউব চ্যানেল কি আপনারা যে ইউটিউব ব্যবহার করেন সেই ইউটিউবে যা ডিউডিমার্স লিখলেই আমাদের দেখবেন যে আমাদের চ্যানেলটা এসে পড়ছে। আচ্ছা, তো আমরা দেরি না করে আমাদের যে ক্লাস আছে নিয়মিত সেই নিয়মিত ক্লাসের ভিতরে চলে যাই। সর্বপ্রথম বলছে বাংলার নব্য লেখকদের প্রতি নিবেদন, রচনার শুরুতে লেখক কিসের জন্য লিখতে নিষেধ করেছেন? যারা আমাদের ইয়েতে আছেন তারা একটু বলবেন কিসের জন্য, যশের জন্য নাকি অর্থের জন্য? যশ এর জন্য। এবার একটু দেখেন, আপনারা একটু মিউট করে রাখবেন, আমরা একটু বোঝানোর চেষ্টা করি। এই যে যে যশ, আচ্ছা সমস্যা হচ্ছে, আচ্ছা আচ্ছা আমি স্পটলাইট করে দিচ্ছি। তো দেখেন এই যে যে যশ আছে সেই যশ মানে কি? যশ মানে হইতেছে গিয়ে কি খ্যাতি। যশ মানে কি খ্যাতি। তাহলে লেখক বলছে যে তুমি প্রথমেই যদি তুমি লেখো তাহলে তুমি প্রথমেই খ্যাতির জন্য লিখতে পারবা না। তারপরে দেখেন বলছে যে সবার আগে তারপরেও তুমি কিসের জন্য লিখতে পারবা না? অর্থ যে আছে সে অর্থের জন্য তুমি লেখা উচিত না। কেন লেখা উচিত না? একটা জিনিস সবসময় একটা মনে রাখেন, আমি যদি সবার আগেই পড়ানো ছাড়া আমি যদি বই লিখি, আপনারা কি কেউ বইটা কিনবেন? ধরেন আমি জীবনে কোনোদিন বাংলা পড়াই নেই, কিন্তু আপনাদের কাছে একটা বই বের করছি যে আমি উমুক বাংলার কুতুবউদ্দিন, আমার বই কিনলেই পুলসিরাত পার, আমার বইটা কি আপনারা কিনবেন? আমার বইটা কিনবেন না। তাহলে লেখক হচ্ছে গিয়ে কি বলছে যে যখন তুমি লেখা শুরু করবা তখন তুমি অর্থের জন্য লিখতে পারবা না, যশের জন্য হচ্ছে গিয়ে কি লেখা যাবে না। তোমার কি করতে হবে? তোমার হচ্ছে কি আগে একটা অডিয়েন্স তৈরি করতে হবে। এবার দেখেন আমাদের যে পুরাতন বই আছে, পুরাতন বই, সেই পুরাতন বইয়ে আমাদের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের একটা গল্প ছিল। সেই গল্পের নাম কি? গল্পের নাম হচ্ছে বিড়াল। আবার নতুন যে বই আছে সেই নতুন বইয়ের ভিতরেও বঙ্কিমচন্দ্রের একটা লেখা আছে। লেখা কি? লেখা নাম হচ্ছে বাংলা নব্য লেখকদের প্রতি নিবেদন। মানে কি যারা নতুন লেখক হবে তাদের প্রতি হচ্ছে গিয়ে কি কিছু কথা। তাহলে একটু মনে রাখবেন, একটু বিষয়টা খেয়াল করার চেষ্টা করবেন। আমরা সব সময় দেখি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবার সিলেবাসের দুইটা বাইরে থেকে প্রশ্ন আসছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বাইরে থেকে প্রশ্ন আসার সম্ভাবনা প্রচুর, রাজশাহী বিশ্ববিদ্যালয় তো বাইরে থেকে প্রশ্ন আসেই। তাই আপনারা কি করবেন, এই যে যেই বিষয়গুলো আছে যেমন বিড়াল বা বাংলা নব্য লেখকদের প্রতি নিবেদন, এটা একবার করে রিডিং পড়ে যাবেন। আমাদের পেট বেচে স্টুডেন্টরা কি বুঝতে পারছেন? জাতি বুঝতে পারছে? আচ্ছা এবার দেখেন বলছে আরফিসিয়াসের বাঁশি উপমাটি কার কবিতায় ব্যবহৃত হয়? একটু বলেন তো, আরফিসিয়াসের বাঁশি এই যে যে হচ্ছে গিয়ে কি উপমাটি যে আছে সেই উপমাটি কার কবিতায় দেখি আমরা? কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলামের কোন কবিতায় দেখি? বিদ্রোহী কবিতা। এই যে যে বিদ্রোহী কবিতাটি আছে সে বিদ্রোহী কবিতার লেখক হলো কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলামের সম্পাদিত পত্রিকার নাম বলেন। অগ্নিবীণা তার বই, জিজ্ঞেস করছি পত্রিকার নাম। এবার দিকে তাকান, কাজী নজরুল ইসলাম কয়েকটি পত্রিকা লিখছে, সকলে খাতার ভিতরে লেখেন যে হচ্ছে গিয়ে কি নাঙ্গল, তারপরে কি নবযুগ, আর একটা হইতেছে গিয়ে কি ধূমকেতু। লাঙ্গল, নবযুগ, আর একটা কি বিপুল ভোটে। এটা কি তার সম্পাদিত পত্রিকা। তার সম্পাদিত কি বাজান? পত্রিকা। এবার হচ্ছে গিয়ে কি বলেন, এই যে আমাদের কাজী নজরুল যে আছে সে কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতাটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? কথা কেনা? নবযুগে প্রকাশিত হয়।
কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতাটি প্রকাশিত বিজলি পত্রিকায়। কি পত্রিকায়? বিজলি হচ্ছে গিয়ে কি পত্রিকায়। এই যে হইতেছে গিয়ে কি পত্রিকা যে আছে, সেই পত্রিকার ভিতরে আপনার হচ্ছে গিয়ে কি বলে, আমরা হইতেছে গিয়ে কি বলি, এই যে যখন বিদ্রোহী কবিতাটি প্রকাশিত হয়েছে না, সেই বিদ্রোহী কবিতাটি প্রকাশিত হওয়ার পরে কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথের সেই জোড়াসাঁকোর বাড়িতে গেছে। তখন জোড়াসাঁকোর বাড়িতে যেয়ে বলছে, কয় গুরুজি গুরুজি, কয় কিতা, কয় আমি তো আপনাকে বধ করেছি। কয় বধ করেছি মানে? কয় হ্যাঁ, আমার যে পত্রিকাটা আছে সেই পত্রিকার যে কবিতাটা প্রকাশিত হয়েছে সেটা পুরো ভারতবর্ষ কি করছে, ছাপায় উঠছে। তখন কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথ ঠাকুর সে কাজী নজরুল ইসলামকে একটি আশীর্বাদ বাণী লিখে দেয়। সকলে বলেন, মনে রাখবেন, উদয়ের পথে শুনিকার বাণী, ভয় নাই ওরে ভয় নাই, নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই ওরে ক্ষয় নাই। তাহলে বলেন এটা লেখছে কে? রবীন্দ্রনাথ ঠাকুর। কাকে উৎসর্গ করে লেখছে? কাজী নজরুল ইসলাম। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। তারপরে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কোথায় জন্মগ্রহণ করেন? মুরাদপুর, ব্যারাকপুর, ঘাটশিলা নাকি হুগলি? কইতে থাক, যদ্দূর পারস। ব্যারাকপুরে হইতেছে গিয়ে কি জন্মগ্রহণ করে। এবার দেখেন, এই যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আছে, সে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাসের নাম বলেন দ্রুত। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাসের নাম হচ্ছে পথের পাঁচালী। এই যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস পথের পাঁচালী, সে পথের পাঁচালী হচ্ছে গিয়ে কি কাদেরকে নিয়ে রচিত? মনে রাখবেন, এই যে পথের পাঁচালী আছে, সেই পথের পাঁচালী যে উপন্যাসটা আছে, সেই উপন্যাসের আপনার কি চরিত্র, সবচেয়ে ভাইটাল চরিত্র হচ্ছে অপু, আর হইতেছে গিয়ে কি দুর্গা। অপু আর কি দুর্গা। এটা কিন্তু তারা প্রেমিক প্রেমিকা না। আমার দুলাভাই হচ্ছে গিয়ে কি আপনার বিসিএস ক্যাডার, তো সে যখন 41তম বিসিএস ক্যাডার হয়, তখন আমি 46তম বিসিএস এ মাত্র পাস করছি। তো ভাইয়ের কাছে হইতেছে গিয়ে কি গেলাম, ভাইয়ের কাছে যা বললাম যে ভাই, এই যে বিভিন্ন প্রকার বুক রিভিউ দিতে হয়, সেই বুক রিভিউটা কিভাবে দিব? তো আমার দুলাভাই আমার কইলো 41তম বিসিএস এ আসছে পথের পাঁচালী সম্পর্কে। হ্যাঁ, তো পথের পাঁচালী অপু আর দুর্গা, আমি কিছুই পারি না, মানে জানি না কি লেখা দিলাম। অপু আর দুর্গা খুবই সুন্দর প্রেম করতো, এই করতো ওই করতো। কথাটা কি বুঝতেছেন? আসলে লেখা আসতে হবে, কোনোদিন আপনার কি ফাঁকা খাতা দেয়া যাবে না। তাহলে এই যে অপু আর দুর্গা ছিল, সে অপু আর দুর্গা প্রেমিক প্রেমিকা ছিল না, তারা ছিল ভাই বোন। বিপুল ভোটে তারা কি বোন ছিল? ভাই বোন। তাহলে বলেন অপু আর দুর্গার ভিতরে সম্পর্ক কি? ভাই বোন। অসংখ্য ধন্যবাদ। তারপরে আমরা চলে যাব, বলছে শিরশ্ছেদ। এই যে শব্দটা আছে, সেই শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি হবে? 3 নাম্বার। আবার তারপরে বাকিরা একটু বলার চেষ্টা করেন, যারা ফেসবুকে আছেন তারা একটু কমেন্ট করার চেষ্টা করবেন। এবার একটু দেখেন, এই যে শিরশ্ছেদ যে শব্দটা হইতেছে গিয়ে কি আছে, সেই শব্দটাকে যদি আমরা ভাঙি, তাহলে আমরা দুইটা শব্দ পাই। সেটা কি? একটা নাম হচ্ছে শির, আর একটা নাম হইতেছে গিয়ে কি ছেদ। তাহলে শিরশ্ছেদের ভিতরে মাথা কি লগে থাকে নাকি থাকে না? শিরশ্ছেদ করলে তোর মাথা লগে থাকে? যারা কইতেছ শিরচ্ছেদ করলে মাথা লগে থাকে, তারা একটু পাকে চলে যাবি, সৌদি আরব চলে যাবি। সেই সৌদি আরব চলে যা দেখবি যে রেপ করলে বা হচ্ছে গিয়ে কি কিছু করলে মাথা কি লগে থাকে কিনা। তাহলে দেখেন, এই যে শিরচ্ছেদ আছে, সেই শিরচ্ছেদের ভিতরে শির মানে হইতেছে গিয়ে কি মাথা, ছেদ মানে কি? ছেদ মানে হচ্ছে আলাদা। তাহলে বলেন শিরচ্ছেদ করলে মাথা কি থাকে নাকি থাকে না? থাকে না। এবারে হচ্ছে গিয়ে কি দেখেন, এই যে শিরশ্ছেদ শব্দটা যে হচ্ছে গিয়ে কি আছে, তাহলে বলেন এটা কোন জাতীয় সন্ধি? এটা কি স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি নাকি বিসর্গ সন্ধি? বিসর্গ সন্ধি। এবার দেখেন, বিসর্গ সন্ধির নিয়ম হচ্ছে, লেখে নেন খাতার ভিতরে, যে লেখেন কোন শব্দে তালবাস্য, মূর্ধন্য ষ, দন্ত স, হ, রেফ, র, উকার, ওকার যদি থাকে তাহলে সেটা উঠে যাবে। এইটার পরিবর্তে শুধুমাত্র বিসর্গ বসবে। এটার পরিবর্তে শুধুমাত্র কি বসবে? কথা কয় না। এটার পরিবর্তে শুধুমাত্র কি বসবে? এটার পরিবর্তে শুধুমাত্র বসবে হচ্ছে গিয়ে কি বিসর্গ। এবার হচ্ছে গিয়ে কি দেখেন, তাহলে এই যে দেখেন শির এবং ছেদ বাদ দিলে অতিরিক্ত একটা কি থাকে?
তালবাস্য থাকে, তাহলে এই তালবাস্যটা কি হবে? তালবাস্যটা উঠে যাবে। উঠে গেলে এটার পরিবর্তে শুধুমাত্র আমরা কি বসাবো? শুধুমাত্র আমরা হচ্ছে গিয়ে কি বিসর্গ বসাবো। এবার হইতেছে গিয়ে কি দেখেন আরেকটা, যদি বলে যে হইতেছে গিয়ে কি অন্তর্ধান, বিপুল ভুট্টো হইতেছে গিয়ে কি বলেন অন্তর্ধান এর সন্ধি বিচ্ছেদ কোনটি? অন্তর্ধান, এই যে যে শব্দটা আছে অন্তর্ধান এর সন্ধি বিচ্ছেদ কোনটি? অন্ত বিসর্গ যুক্ত ধান। অসংখ্য ধন্যবাদ। এবার দেখেন বলা আছে এটা হচ্ছে রেফ আছে, তাহলে বলেন তো এই নিয়ম অনুযায়ী এই রেফটা কি থাকবে নাকি উঠে যাবে? উঠে যাবে। তাহলে এটার পরিবর্তে শুধুমাত্র কি বসবে? বিসর্গ। এবার হচ্ছে গিয়ে কি দেখেন সকলে একটু বলেন তো, আমি একটু ক্রিটিক্যাল প্রশ্ন করতেছি, এবার বলেন তো বিসর্গ সন্ধি বাংলা সন্ধি নাকি তৎসম সন্ধি? তৎসম সন্ধি। অসংখ্য ধন্যবাদ। কেন আমরা বুঝলাম? তাহলে একটু বলেন বিসর্গ সন্ধি জাতীয় যেই শব্দগুলো আছে সেই শব্দগুলো কি তাহলে কি বাংলা হবে নাকি সংস্কৃত হবে? সংস্কৃত। অসংখ্য ধন্যবাদ। তাহলে বলেন এই যে যে শিরশ্ছেদ শব্দটা আছে এটা কি বাংলা নাকি সংস্কৃত? সংস্কৃত। তাহলে অন্তর্ধান এই যে যে শব্দটা আছে এটা কি বাংলা নাকি সংস্কৃত? এবার তাহলে বুঝতে পারছেন যখন আপনাদেরকে কি করবে, আপনাদের স্যাররা যখন আপনারা যে যে কোর্সে ভর্তি হয়েছেন তারা তৎসম শব্দ চিনার উপায় চিনাইছে, লিখে দিছিল? তৎসম শব্দ চিনার উপায় লিখে দিছিল? জাতি বলবে যদি লেখা না দেয় তাহলে লেখা দেওয়ার চেষ্টা করব, দরকার আছে? আপনাদের কি মনে হয়? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি একটু লিখে দিচ্ছি, সকলে একটু লিখে নেন যে তৎসম শব্দ চিনার উপায় মানে কোন শব্দ দেখে আমরা বুঝবো যে এটা তৎসম শব্দ, আর কোন শব্দ দেখে আমরা অনেক সময় দেখি যে লেখা আছে কোনটি আরবি শব্দ, কোনটা এই শব্দ, কোনটা ওই শব্দ। তাহলে আপনি তৎসম শব্দ চিনার উপায়টা একটু লিখে নেন। লেখেন যে হচ্ছে গিয়ে কি মূর্ধন্য, জি বেসিক ক্লাসে দেওয়া আছে আমাদের? আচ্ছা সরি, তাহলে তো আমি যাই না, তাহলে একটু বেসিক। আচ্ছা তারপর একটু যেহেতু শুরু করছি একটু লিখে দিই। আচ্ছা রি র স হইতেছে গিয়ে কি যুক্ত শব্দ। আপনারা যারা টার্গেট এ প্লাস কোর্সে আমাদের ভর্তি হয়েছেন তারা একটু বেসিক ক্লাসটা করে নেবেন, বেসিক ক্লাসটা করলে অনেক কিছু পাবেন। আচ্ছা দেখেন তাহলে যেই সকল শব্দের ভিতরে মানে কি মূর্ধন্য মূর্ধন্য রেফ র এবং জ ফলা আছে তাহলে সেগুলো কোন শব্দ হবে? তৎসম হইতেছে গিয়ে কি শব্দ। তাহলে আমরা এখন কি পড়তেছি? আমরা এখন পড়তেছি বাংলা ব্যাকরণ। তাহলে খোদার কসম করে বলেন ব্যাকরণ শব্দটি কোন জাতীয় শব্দ? তৎসম শব্দ। কেন ব্যাকরণ শব্দটি তৎসম শব্দ? কারণ এখানে জফলাও আছে, রও আছে, মূর্ধন্য হইতেছে গিয়ে কি আছে। বুঝতে পারছি? আচ্ছা তারপরে 2 নাম্বার হইতেছে গিয়ে কি বলছে যে 10টি দিকের নাম, যেমন উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম ঊর্ধ্ব অধ, এগুলো যে 10টি দিক আছে সে সকল প্রকার 10টি দিকের নাম কোন জাতীয় শব্দ? তৎসম শব্দ। তারপর হচ্ছে গিয়ে কি 3 নাম্বার যে আছে যে সপ্তাহের 7 দিনের নাম, সপ্তাহের কয় দিন? 7 দিন। তাহলে বলছে শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, এই যে যে সপ্তাহের 7 দিন আছে সেই সপ্তাহের 7 দিন কোন দিন? তৎসম শব্দের হচ্ছে গিয়ে কি দিন। এবার সকলে একটু বলেন তো এই যে যে সপ্তাহ আছে সেই সপ্তাহর সন্ধি বিচ্ছেদ কি হবে? সপ্ত যুক্ত হচ্ছে গিয়ে কি অহ। তাহলে এখানে সপ্ত মানে কি? 7, অহ মানে কি? দিন। তাহলে বলেন সপ্তাহের 7 দিনকে কি বলে? সপ্তাহ। তাহলে আমাকে বলছে প্রত্যহ, তাহলে প্রত্যহ মানে কয় দিন? 1 দিন। তাহলে প্রতি, প্রতি মানে কি? 1, অহ মানে কি? দিন। কইছে আমি তোমাকে প্রত্যহ মনে করি মানে তোমাকে আমি প্রত্যেক দিন মনে করি। জাতি বুঝতে পারছে নাকি পারে নাই? তুই মনে হয় এমন তুই শিউর না, মেজাজটা কেমন লাগে? আচ্ছা এবার ভাই একটা লেখা উঠছে কি এর বলে টাইম আউট। আচ্ছা জি জি আবার একটু বলেন। হ্যাঁ হ্যাঁ
আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনারা যে হইতেছে গিয়ে কি আমাদের ঢাবি স্বপ্ন পূরণ ব্যাচ 3.0 তে যদি ভর্তি হইতেন, ওইখানে সন্ধির নিয়মগুলো আমরা সুন্দর করে শিখাই দিছি। আপনারা একটু কম বোঝার চেষ্টা করছেন বা হয়তো বা ওই ক্লাসটা দেখেন নাই। একটু সকলে একটু দেখার চেষ্টা করেন। যখন আপনি এই যে হইতেছে গিয়ে কি সন্ধি পড়বেন, সেই সন্ধির ভিতরে যারা আমাদের ফেসবুকে আছেন ক্লাসটা একটু শেয়ার করে দিয়েন, অথবা বন্ধু বান্ধবদের একটু মেনশন করে দিয়েন। এই যে সন্ধির ভিতরে আছে, সেই সন্ধির ভিতরে ব্যঞ্জন সন্ধির একটা নিয়ম হইল, লেখেন ত দ এবং র এর পরে যেই ব্যঞ্জন থাকবে সেই ব্যঞ্জন 2 বার বিপুল ভোটে কয়বার? ত দ এবং র এর পরে যেই ব্যঞ্জনই থাকুক সেই ব্যঞ্জন কয়বার বসবে? বিপুল ভোটে কয়বার? 2 বার। তাহলে একটু দেখেন, আর এবার দেখেন আপা হইতেছে গিয়ে কি বলছে, বিপদকে আমরা ভাঙি, বলছে বিপদ যুক্ত জল সমান কি? বিপদ যুক্ত জল সমান কি? বিপদ জল। তাহলে একটু বলেন, এই যে দ আছে, সেই দ এর পরে যেই ব্যঞ্জন আছে সেই ব্যঞ্জন কয়বার বসছে? 2 বার বসছে। এখন আপা বলছে উজ্জ্বল, তাহলে উত যুক্ত জল সমান কি? উজ্জ্বল। তাহলে বলেন ত, এই ত এর পরে যেই ব্যঞ্জন আছে সেই ব্যঞ্জন কয়বার বসবে? 2 বার হচ্ছে গিয়ে কি বসবে। আবার দেখেন আমরা পড়ছি উত যুক্ত হইতেছে গিয়ে কি ডিন সমান কি? উড্ডিন। তাহলে বলেন ত দ এবং র এর পরে যেই ব্যঞ্জন আছে সেই ব্যঞ্জন কয়বার? 2 বার। এবার হইতেছে গিয়ে কি দেখেন, আপা প্রশ্ন করছে যে এখানে ত হইলো এখানে দ হইলো কেন, তাই তো? হ্যাঁ চাষি, এবার আপনি এটা বলেন, এই বিপদ মানে হইতেছে গিয়ে কি? বিপদের অবস্থা। এই বিপদ মানে কি? এই বিপদ মানে পৃথিবীতে কোনো শব্দই নাই, তো এটা কি লেগে এখানে হবে? বুঝতে পারছেন? বুঝতে পারছেন? হ্যাঁ এবার বলেন চাষি, চাষি নিয়মটা বুঝছেন নাকি এটা কোন আগে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ। তারপরে হইতেছে গিয়ে কি আমরা প্রশ্ন চলে যাই। বলছে কোনটি ভাষা গঠনের প্রত্যক্ষ ভূমিকা নেই? বলেন প্রত্যক্ষ ভূমিকা নেই কোনটি? জিহ্বা, যকৃত, ফুসফুস, তালু। কোনটা? যকৃত। তার মানে কি যে আমাদের যে হইতেছে গিয়ে কি বিষয়গুলো আছে সেই বিষয়গুলা আপনার কি এইখানের সাথে অন্তর্ভুক্ত নয়। আচ্ছা আপনাদের আমি একটু আরেকটু প্রশ্ন করি, বলেন তো শব্দ গঠনের উপায় কয়টি? এই পৃথিবীতে কয় ভাবে শব্দ গঠিত হইতে পারে? আচ্ছা আমরা একটু দেখার চেষ্টা করি যে কয় ভাবে শব্দ হচ্ছে গিয়ে কি গঠিত হয়। মনে রাখবেন সব সময় শব্দ যে আছে সে শব্দ